কনফারেন্স রুমে পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলছে না। সাংবাদিকদের কলম চালানোর শব্দও আসছে না। আর আহনাফ হাসান নিজের কথা শেষ করে সাংবাদিকদের দিকে তাকিয়ে আছেন, আর সাংবাদিকেরা তাকিয়ে আছে তার দিকে। সেই দিনের সেই জীবন জাঙ্কুক যে এত স্ট্রাগলের পরেও হাল না ছেড়ে দিয়ে নিজের অবস্থানটা আরো শক্ত করে বর্তমানে বহাল তবিয়তে আছে, সেটা ভেবেই ওদের চোখ কপালে উঠেছে। জীবন জাঙ্কুককে তারা তো সবাই ভুলেই গেছিল। সে কিডন্যাপ হওয়ার পর তো কেউ কখনোই তার নামটা উচ্চারণ করেনি। এত বিতৃষ্ণা ছিল তার প্রতি মানুষের, আর এই মুহূর্তটার আগেও কারণ মনে ছিল না সেই ব্যক্তিটার কথা যাকে তারা অবহেলায় ঠেলেছিল এক সময়ে। নীরবতা ভেঙে আহনাফ হাসান উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছড়লেন, নাও ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন? সাংবাদিকদের থেকে কোনো উত্তর এলো না। ওরা সবাই এখনো ব্যাপারটা হজম করতে ব্যস্ত। আহনাফ হাসান প্রশ্ন ছুড়ে দিয়ে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ চুপ থাকার পর সাংবাদিকদের একজন মুখ খুলল, বলল, স্যার, জীবন জাঙ্কুক এখন কোথায় আছেন সে বিষয়ে আপনি কিছু জানেন? আর আপনি যদি জেনে থাকেন তবে আমরা কি জানতে পারি? আমরা তার সাথে সরাসরি কথা বলতে চাই এই ব্যাপারে। আহনাফ হাসান একটু ভড়কালেন যেন। এতক্ষণ সব ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু এখন এরা জাঙ্কুকের ঠিকানা জিজ্ঞেস করছে। জনগণের মনের অবস্থা কি সেটা এখনো বোঝার উপায় নেই। তারা এই ব্যাপারটা কিভাবে গ্রহণ করেছে বা আহনাফ হাসানের কথা বিশ্বাস করেছে কিনা সেটাও ঠাউর করা যাচ্ছে না এই মুহূর্তে। আহনাফ হাসান নিজের মনে দৃঢ় প্রতিজ্ঞ হলেন একটা রিস্ক নেওয়ার জন্য। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, জীবন জাঙ্কুক এখন তার বাড়িতেই আছে, তার পরিবারের সাথে। আপনারা চাইলে সেখানে গিয়ে তার সাথে কথা বলতে পারেন, যদি সে অনুমতি দেয় তবে। জাঙ্কুক সহ অন্য সবাই মিলে এতক্ষণ টেলিভিশনের সামনেই বসেছিল। সাংবাদিকরা জাঙ্কুকের সাথে কথা বলতে চায় শুনেই জাঙ্কুক তেয়ের দিকে এক পলক তাকিয়ে বসা থেকে উঠে চলে গেল ছাদের দিকে, ওর চিলেকোঠার কামরার উদ্দেশ্যে। যাওয়ার আগে বলে গেল ও কারোর সাথে এসব বিষয়ে কথা বলতে চায় না, ওকে যেন কেউ বিরক্ত না করে। চেয়ে চেয়ে দেখলো শুধু ওর যাওয়ার পানে, আর দীর্ঘশ্বাস ছাড়লো। জাঙ্কুক কিছুই বলেনি সেই সব দিনের কথা। সেই সময়ে সে এই দেশে না থাকলেও তে থেকে সে সবই শুনেছে, আর সেসব ঘটনাগুলো তার মনে দাগ কেটে গেছে। হারিয়ে যাওয়া তেকে পর্যন্ত তখন এরাই খুঁজতে দেয়নি, ভেসে যেতে দিয়েছে। সেই আবেগে গা ভাসানো, কোনো কিছু বিবেচনা না করে স্রোতের সাথে তাল মিলিয়ে চলা লোকগুলোর প্রতি জাঙ্কুকের তীব্র ঘৃণা। এই ঘৃণাকে কিভাবে প্রশমিত করা যায় তা জানা নেই। তে মেঝের দিকে তাকিয়ে বসে আছে, চোখের সামনে ওর ভাসছে ওই সব দিনগুলোর স্মৃতি। জাঙ্কুককে বনগের লোকজন তুলে নিয়ে যাওয়ার সেই অভিশপ্ত দিনটার কথা মনে পড়লে ওর গায়ে কাটা দেয় এখনো। জাঙ্কুক চলে যাওয়ার পর এই দেশের মানুষের কড়া কটূক্তিগুলো এখনো তার কানে বাজে। ওরা আমাজনে চলে যাওয়ার পর এখানে জিহবটা বের হতে পারতো না ঘর থেকে। লোকজন রাস্তায় দেখা হলেই আজে বাজে কথা বলতো ওকে। বন্ধুরা ওকে জানোয়ারের ভাই বলে ডাকতো। আর এসব চিন্তা টেনশনের কারণে স্ট্রোক পর্যন্ত করলেন। কিন্তু তখনও পরিবারের সাথে যোগাযোগ করতে না পারায় তেরা এসবের কিছুই জানতে পারেনি। আর এরপর তেজুন তিহান পেটে থাকাকালীন আমাজনের ভেতর একাকী থাকার সেই সমস্ত ভয়ঙ্কর দিনগুলো, সেসবের কথা কিভাবে ভোলা যায়? টেলিভিশন বন্ধ হওয়ার পরও সবাই ওইভাবেই বসে আছে, কেউ এক চুলো নড়েনি নিজের জায়গা থেকে। সবার দৃষ্টি মেঝের দিকে। তেজুন তিহান বসে আছে তাদের মায়ের দুপাশে, তেহি বসে আছে তের কোলের ভেতর। ওরাও চুপচাপ, কি হচ্ছে সেটা বুঝতে না পারলেও গুরুতর কিছু হচ্ছে সেটা ঠিকই বুঝতে পারছে ওরা। খানিকক্ষণ পর হঠাৎই বাহিরে শোরগোল শোনা গেল। অনেক মানুষের বলা কথাবার্তা কানে আসতে লাগলো তের। চমকে উঠল ও, আতঙ্কিত চোখে জুবের দিকে তাকালো একবার। জুব ওর ওই দৃষ্টি লক্ষ্য করে সাথে সাথে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? জুবের কথায় বাকিরাও তের দিকে ফিরে তাকালো। তে জুবের দিকে তাকিয়ে থেকেই বলল, কারা যেন আসছে জেহব, একসাথে অনেক লোক, পায়ের শব্দ শুনছি আমি ওদের কথাও শোনা যাচ্ছে, ওরা এদিকেই আসছে। তের কথাতে গলা শুকিয়ে আসলো জিনের। তড়িঘড়ি করে বসা থেকে উঠে দাঁড়িয়ে তিনি তেজুন আর তেহানের কাছে এগিয়ে এলেন। তারপর ওদের দুজনের হাত ধরে আতঙ্কিত গলায় জেহবকে বললেন, জেহব, তুই বাচ্চাদেরকে নিয়ে তোর রুমে যা, সানিয়াকেও নিয়ে যা তোর সাথে। মোটেও বাইরে বেরোবি না, পরিস্থিতি কি হয় বলা যায় না, এখনই যা, একটুও দেরি করিস না। জেহব মায়ের উদ্বেগটা বুঝলো। ও বসা থেকে উঠে সোফায় বিধ্বস্ত হয়ে বসে থাকা তের কোল থেকে তেহিকে নিল। তারপর তিহানের হাত ধরে সানিয়াকে বলল তেজনকে নিয়ে উপরে আসতে, বলেও সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে দোতলায় উঠে গেল। সানিয়াও তড়িঘড়ি করে গেল ওর পেছন পেছন। তে মেন দরজার দিকে তাকিয়ে দাঁত মুখ শক্ত করে বসে রইল। জিনকে বলল,
ফুপ্পি, তুমি ফুপ্পাকে নিয়ে ঘরে যাও, আমি এখানে আছি, দরজা দিয়ে দিও ভেতর থেকে। জিন কিছু বলার আগেই আরেম ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে উঠলেন, আমিও এখানেই থাকবো, আমি এখান থেকে কোথাও যাব না। ওরা যদি কোনো আঘাত করে তবে সেটা যেন আমার গায়ে এসেই আগে পড়ে। আমার এমনিতেও দিন ফুরিয়ে এসেছে। আমার বড় ছেলেটার জন্য আমি কখনোই কিছু করতে পারিনি। শেষ বয়সে এসে অন্তত কিছু একটা করে যাই, তাহলে হয়তো আমার ছেলেটা কোনো না কোনো দিন বলতে পারবে যে আমার বাবা আমার জন্য কিছু একটা করেছে। আমি এইখানেই থাকবো জিন। আমার ছেলের শরীরে আঘাত করার আগে ওদেরকে আমার শরীরে আঘাত করতে হবে। তের চোখ জ্বালানো পানিতে পরিপূর্ণ হয়ে গেল, দুফোঁটা গড়িয়ে পড়লো চোয়াল বেয়ে। আরেমের কথার পরেও আর কোনো কথা বলল না। জিন ধীর গতিতে এগিয়ে এসে আবারও বসলেন তে আর আরেমের মাঝখানে। তারপর তেকে টেনে নিজের কাছে নিয়ে এসে ওর কপালে ঠোঁট ছোঁয়ালেন। এরপর ধরা গলায় বললেন, তুই অনেক ভালো মেয়ে রে মা। আমার ছেলেটা জন্মের পর থেকে এখনো অবধি কোথাও শান্তি পাইনি, একমাত্র তোর কাছে ছাড়া। তুই ছাড়া আমার ছেলেকে আর কেউ বোঝেনি, আমিও না। আমার ছেলেটাও তোকে ছাড়া আর কিছুই বুঝতো না। আমার ছেলেটাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো রে মা। কথাগুলো বলে তের একটা হাত নিয়ে তাতে শব্দ করে চুমু খেলেন জিন। তারপর তের মাথাটা টেনে নিজের কাঁধের উপর রাখলেন, অপেক্ষায় রইলেন সেই শোরগোলটার কাছে চলে আসার। আর কিছুক্ষণের মধ্যেই সেই শোরগোলটা বাড়ির গেটে এসে পৌঁছালো। জেহুব সানিয়া আর বাচ্চাদেরকে রুমের ভিতরে রেখে বেরিয়ে এসে বাইরে থেকে দরজা দিয়ে দ্রুত পায়ে নেমে এলো আবার হল রুমে। নেমে এসে সেও শুনতে পেল শোরগোলের শব্দ। আর কিছুক্ষণ পরেই মেন গেট খোলার শব্দ পাওয়া গেল। জিন তের হাতটা আরো শক্ত করে চেপে ধরলেন। জেহুব আরেমের পাশে দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইল বন্ধ থাকা মেন দরজার দিকে। কিছুক্ষণ পর হঠাৎ করে সব শোরগোল থেমে গেল, বাহিরটা নীরব হয়ে গেল। টুকটাক কথা ভেসে আসছে সেখান থেকে। আর এরপরেই বাইরের কলিং বেলটা টুংটাং শব্দ করে বেজে উঠলো। শব্দ শোনা মাত্রই জিনের কাছ থেকে মাথা তুলল তে। জেহুব এগিয়ে যাচ্ছিল দরজা খুলে দিতে, কিন্তু তে থামিয়ে দিল ওকে। আমি গিয়ে খুলছি, তুই ফুপ্পির পাশে বস, বলে সোফা থেকে উঠে দাঁড়ালো তে। তারপর ধীর পায়ে এগিয়ে গেল দরজার কাছে। এরপর বড় করে একটা নিঃশ্বাস নিয়ে সৃষ্টিকর্তার নাম নিয়ে খট করে দরজার লক খুললো ও। তারপর দু হাতে দরজার হাতল ধরে নিজের দিকে টান দিয়ে খুলে দিল দরজাটা। দরজা খুলতেই ওর চোখে পড়লো এক মহিলাকে। হাসি মুখে দাঁড়িয়ে আছেন তিনি। তার পেছনে উৎসুক নারী পুরুষের ভিড়। ইতিউতি করে চেয়ে দেখছে তেকে। তে অপ্রস্তুত হয়ে পড়লো। মহিলাটাকে জিজ্ঞেস করলো, জি বলুন, কাকে চাই? সামনে এমন সুন্দর গড়নের মেয়েটিকে দেখে মহিলা একটু চমকালেন। তারপর আগের মতো হাসি মুখেই বললেন, আমাদের বাসা আশেপাশেই। শুনলাম যে আঙ্কুক বাবা বাসায় এসেছে নাকি? তাকে আমরা সে ছোট্টবেলায় দেখেছি, এরপর আর দেখিনি। তাছাড়া সে কখনো কারো সামনেও আসতো না। আজ এতদিন পর সে এই বাড়িতে এসেছে শুনে আমরা দেখতে এলাম। কিন্তু তুমি কে গো মা? তে মুখের উপর থেকে কাঠিন্যতার ছাপ সরিয়ে নিজেকে সহজ করার চেষ্টা করে বলল, আমি জিয়ন জাঙ্গুকের স্ত্রী কিম তেহুং। ভদ্র মহিলাটি ঝিলিক দিয়ে হাসলেন এবার। তারপর তে ডান হাতটা ধরলেন নিজের হাতে। তারপর পেছনে থাকা প্রতিবেশীদের উদ্দেশ্যে বললেন, আরে দেখো আমাদের জাঙ্গুকের বউ, কত সুন্দর দেখতে, মাশাআল্লাহ। প্রতিবেশীদের ভেতর তেকে নিয়ে ছোটখাটো শোরগোল পড়ে গেল। তে ল্যাব থেকে পালিয়ে যাওয়ার পর ওকে খোঁজার জন্য যখন পুলিশ লাগানো হয়, শুধুমাত্র তখনই এলাকাবাসী টের পেয়েছিল যে জাঙ্গুক বিয়ে করেছে, তার বউ আছে। এর আগে কেউ ঘৃণাক্ষরেও টের পায়নি। আর জাঙ্গুকের বউ দেখার সৌভাগ্যও কারো হয়নি। জুবের বিয়ের পর সানিয়াকে সবাই দেখতে আসলেও জাঙ্গুকের বিষয়ে কেউ কোনো কথা উচ্চারণও করেনি সেদিন। এতগুলো বছরের হারিয়ে যাওয়া ছেলের কথা মনে করিয়ে কেউ আর জিনকে কষ্ট দিতে চায়নি ওই আনন্দপূর্ণ মুহূর্তের মাঝে। ভদ্রমহিলা আবার তের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, তোমার শাশুড়ি মা কোথায় মাগো? ততক্ষণে জেহুব এগিয়ে এসেছে তের পেছনে। ও এসেই বলল, সালমা কাকি, আপনি এই সময়ে এইখানে? সালমা বললেন, তোমার ভাইকে দেখতে এসেছি আমরা, তাকে একটু ডাকো। তোমাদের রহিম কাকা আমাদের সবাইকে ডেকে ঢুকে নিয়ে এসেছেন জাঙ্কুককে দেখার জন্য। তাকে একটু আমাদের সামনে আসতে বলো তো বাবা। ঘরের ছেলে ঘরে ফিরেছে, তাকে একবার চোখের দেখা দেখে যাই। নাকি আজকেও সে আসবে না? তে জেহুবের দিকে চকিতে এক পলক তাকালো। কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না ও।
জাঙ্কুক স্পষ্ট করে বলে গেছে কেউ যেন ওকে ডিস্টার্ব না করে, কারোর সাথে ও কোনো রকম কথা বলতে চায় না। তাহলে এখন কি করবে? তে ভেবে চিন্তে কিছু একটা বলবে, তার আগেই রাস্তা থেকে শো শো করে কয়েকটা গাড়ি এসে দাঁড়ালো মেন গেটে। তারপর সে গাড়িগুলো থেকে সাংবাদিকদের একটা বিশাল দল নেমে এলো হুড়মুড়িয়ে, আর তার পেছনে এলো একটা পুলিশের গাড়ি। সেখান থেকে নামলেন আহনাফ হাসান, সেউজন সহ আরো বেশ কিছু পুলিশ কর্মকর্তা। জাঙ্কুকের পরিবারের ওপর কোনো ধরনের অ্যাটাক হলেই সেটাকে প্রতিরোধ করার সব রকম প্রস্তুতি নিয়ে এসেছেন তারা। গাড়ির শব্দ শুনে প্রতিবেশীদের দলটা পেছন ফিরে তাকালো। এতগুলো সাংবাদিকদের দেখে তারা তাদের আসার জন্য রাস্তা করে দিল। আর এতগুলো গাড়িকে আরামের বাড়িতে যেতে দেখে আরো যেসব লোক আশেপাশে বাকি ছিল তারা হুড়মুড়িয়ে আরামের বাড়ির দিকে ছুটে আসতে লাগলো কি হয় দেখার জন্য। মেন গেটের ভিতরে এক ধরনের হুড়োহুড়ি বেঁধে গেল। আহনাফ হোসেন তার সাথে আসা কনস্টেবল গুলোকে আদেশ দিলেন পরিস্থিতি সামলাতে। তারা এসে উৎসুক জনতাকে একপাশে সরিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু লোকজনগুলো সব জাঙ্কুককে দেখার জন্য উঠে পড়ে লেগেছে। কনস্টেবলদের হাঁকাহাঁকি চিৎকার কোনো কিছুই তাদের কানে পৌঁছাচ্ছে না। সাংবাদিকদের কয়েকজন ভিড় ঠেলে তে আর জিহবের কাছে পৌঁছালো। তারপর বলল, আমরা জীবন জাঙ্কুকের সাথে কথা বলতে চাই, তাকে যদি একটু বাইরে আসতে বলতেন। তে শক্ত গলায় বলে উঠল, তিনি এখন কারোর সাথেই কথা বলবেন না। শুধু এখন কেন, কোনো সময়ই বলবেন না। ভালো হয় আপনারা তাকে বিরক্ত না করুন। যা জানার যতটুকু জানার আপনারা জেনেই গেছেন, এখন তার সাথে নতুন করে কথা বলার কিছুই নেই। সাংবাদিকদের অন্য আরেকজন বলল, প্লিজ ম্যাম, স্যারকে একটা বারের জন্য আমাদের সাথে কথা বলতে বলুন। আমরা শুধু কয়েকটা প্রশ্ন করব আর কিছু শর্ট নেব, প্লিজ ম্যাম। তের পেছন থেকে জিহব বলে উঠল, আমার ভাই এখন কারোর সাথেই কথা বলবেন না। আপনারা এখানে সারাদিন বসে থাকলেও না, এখন আপনারা আসতে পারেন। জিহবের বাক্য শেষ হতেই তে দরজা বন্ধ করতে যাচ্ছিল, তার আগেই সাংবাদিকটা বলে উঠল, ম্যাম ম্যাম, দুটো কথা বলি প্লিজ। এরপর সে পেছনে ফিরে ফিসফিস করে তার অন্য সঙ্গীটাকে বলল, আহনাফ স্যারকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি। তারপর আবার সামনে তাকিয়ে বলল, আপনার পরিচয়টা জানতে পারি ম্যাম? আপনি জিয়ন জাঙ্কুকের কে হন? তে বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেললো, তারপরও নিজেকে সামলে নিয়ে বলল, আমি ওনার স্ত্রী। সাংবাদিকটার মুখে যেন লাইট জ্বলে উঠলো। সে অতি উৎসাহের সাথে বলল, প্লিজ ম্যাম, স্যারকে একটা বারের জন্য একটু আমাদের সাথে কথা বলতে বলুন। আমরা শুধু অল্প কয়েকটা প্রশ্ন করব। না, প্রশ্নও করব না, স্যারকে শুধু চোখের দেখা দেখে কয়েকটা পিকচার নিয়ে চলে যাব। প্লিজ ম্যাম, প্লিজ। এমন সময়ে আহনাফ হাসান এগিয়ে এলেন সাংবাদিকদের কাছে। তারপর তেকে প্রশ্ন করা সাংবাদিকটার দিকে এক পলক তাকিয়ে তের দিকে তাকালেন তিনি। তারপর বললেন, এরা খুব আগ্রহ নিয়ে এসেছে জাঙ্কুকের সাথে কথা বলতে, ওকে একটু আসতে বলো। ওর কথাগুলো শুনতে চায় সবাই। ও কিছু না বলুক, অন্তত একটু দেখা দিয়ে যাক। তে আহনাফ হোসেনের কথা চোখেতে একবার জিহবের দিকে দেখলো, তারপর আবার আহনাফ হোসেনের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তারপর দরজা থেকে সরে এসে ও ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর জিহবকে বলল, আমি দেখে আসি তোর ভাইয়া কি করছে। তুই ফুপ্পির কাছে বস, আর ফুপ্পিকে বল চিন্তা না করতে, সবকিছু ঠিকঠাকই আছে। জিহবকে এই কথাগুলো বলে দিয়ে ছাদের দিকে পা বাড়ালো। জাঙ্কুক ছেলেকোঠার কামরায় ওর পড়ার টেবিলের চেয়ার টেনে তাতে বসে আছে, হাতে ওর ফোন, তাতে তের আর ওর একটা পিকচার আমাজনের ভেতরে তোলা, জাঙ্কুকের খুবই প্রিয় একটা জায়গাতে। তেজুন তেহান 4 বছরে পড়লে একদিন বাচ্চাদেরকে সুহুর জিম্মায় রেখে ও ঘুরতে গেছিল তেকে নিয়ে জঙ্গলের গভীরে। ফটোটা সেখানেই তোলা। অনেকগুলো নীল আর সবুজ রঙা উড়ন্ত প্রজাপতির ভেতরে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। ওর পরনে শুধু একটা ট্রাউজার, গায়ের টি শার্টটা পাশেই খুলে মাটিতে রাখা, আর তের পরনে একটা মেরুন রঙা ক্রপ টপ আর ছাই রঙা ঢোলা প্যান্ট। জাঙ্কুকের জলজলে চোখ জোড়া ক্যামেরার দিকে, কিন্তু তের ক্যামেরার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও প্রজাপতি দেখতে ব্যস্ত। ওর মাথা, হাত, কাঁধ, গায়ের পোশাক সব জুড়ে প্রজাপতি বসা, আর ওর মুখে বিশ্বজয়ীর হাসি, চোখে মুখে আনন্দের ফোয়ারা। তের এমন প্রাণবন্ত হাসি জাঙ্কুক খুব কম দিনেই দেখেছে। এই দিনটা সেই দিনগুলোরই একটা, আর সেই অসাধারণ মুহূর্তটাই ক্যামেরায় বন্দি করে রাখা। জাঙ্কুক খুব মনোযোগ দিয়ে তের ওই হাসি মুখটা দেখছে। ওর কানে বাজছে সেই দিনের সে হাসির খিলখিল শব্দটা। নিজের ভারী হয়ে থাকা মাথাটা হালকা করতে তের এই চেহারাটাই ওর জন্য যথেষ্ট। এমন সময়ে কামরার দরজা ঠেলে ভেতরে ঢুকলো তে। জাঙ্কুক মাথা তুলে দেখলো ওকে, তারপর হাতের ফোনটা বন্ধ করে টেবিলের উপর রেখে দিল ও। তে এসে ওর পেছনে ওর গা ঘেঁষে দাঁড়ালো, তারপর নিচের ডান হাতের আঙ্গুলগুলো জাঙ্কুকের ঝাঁকড়া চুলগুলোর ভেতরে চালান করে দিতে দিতে ধীর কণ্ঠে নরম গলায় বলল,
তোমার একবার যাওয়া উচিত জাংকুক। বাইরে অনেক লোক এসে দাঁড়িয়েছে তোমাকে এক পলক দেখবে বলে। জাংকুক কিছুই বলল না, তেও চুপ রইল কিছুক্ষণ, তারপর আবার বলল, ওরা একবার ভুল করেছে, কিন্তু ওরা এখন ওদের ভুল বুঝতে পেরেছে। বুঝেছে বলেই আজ তোমাকে দেখার জন্য নিচে ঘুরোঘুরি করছে। তোমার প্রতিবেশীরাও এসে ভিড় জমিয়েছে। তোমার একবার নিচে যাওয়া উচিত জাংকুক। ওদেরকে তোমার বুঝিয়ে দেওয়া উচিত যে তুমি কোনোভাবেই হার মানার পাত্র নাও। শত বাধা বিপত্তির পরও তুমি এখনো সদর্পে দাঁড়িয়ে আছো নিজের পায়ে। বিশাল বটগাছের মতো করে তোমার পরিবারের ওপর তুমি ছায়া বিছিয়ে আছো। ওদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে তোমাকে এই পৃথিবীর কেউ দমাতে পারবে না কখনোই। তোমাকে হাজারবার দমিয়ে রাখতে চাইলেও তুমি ঠিকই আবার মাটি ফুঁড়ে ওঠা অগ্নিগিরির মতো মাথা চড়া দিয়ে উঠে আসবে। ঘৃণাটা পুষে রেখো না জাংকুক, নিজের মনটা হালকা করো। তের কথাগুলো শুনে জাংকুক দীর্ঘশ্বাস ছাড়লো একটা। তারপর নিজের পেছন থেকে তেকে টেনে এনে ও নিজের কোলের উপর বসালো। এরপর তের পা দুইটা নিজের কোলের দুপাশে দিয়ে বুকে জড়িয়ে নিল ওকে। তের ফর্সা নরম গলায় মুখ ডুবিয়ে দিয়ে ও বলল, আমার এই ঘৃণা জমতে জমতে এখন আর আমার হাতে নেই তে। আমি জানি না এই ঘৃণা আমি কিভাবে আমার মন থেকে দূর করব, কখনো পারবো কিনা সেটাও জানি না। তবে আমি চেষ্টা করবো তে, আমি সবাইকে ক্ষমা করতে চেষ্টা করব। সাংবাদিকেরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে বাইরে। কিছুক্ষণ আগে আরো কিছু টিভি চ্যানেলের সাংবাদিকরা এসে পৌঁছেছে। সবাই জাংকুকের বাইরে আসার জন্য অপেক্ষা করছে। ওদের সাথে সাথে দাঁড়িয়ে আছে আর্মির প্রতিবেশীরা সহ বাড়ি ভর্তি উৎসুক জনতা। লোক সংখ্যা অল্প অল্প করে বাড়তেই আছে। বাড়ি এখন কানায় কানায় ভর্তি। তাদের শোরগোলের কারণে বাড়ির সামনটাকে এখন কোনো জনসভার ন্যায় মনে হচ্ছে। আহনাফ হাসান ফোন করে আরো কয়েক গাড়ি পুলিশ ফোর্স পাঠাতে বলেছেন। পরিস্থিতি বিগড়ে গেলে যেন তিনি কারো কোনো ক্ষতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন। এমন সময়ে বাড়ির মেন দরজা খট করে খুলে গেল। দরজা ঠেলে বাহিরে বের হয়ে আসলো জেহব। তাকে দেখে বাহিরের শোরগোলরত জনগণের শোরগোল স্তিমিত হয়ে এলো। আর এরপর সে শোরগোলের বাকি রেশটুকুকে পুরোপুরি স্তব্ধ করে দিয়ে জেহবের পেছন থেকে দরজা ঠেলে বেরিয়ে এলো লম্বা চওড়া সুঠামদেহী অত্যন্ত সুদর্শন এক সুপুরুষ। জাংকুক বাইরে বের হওয়া মাত্রই ক্যামেরার ক্লিকের শব্দে চারদিক ছেয়ে রইল। কোনো জনমানুষের কণ্ঠস্বর সেখানে শোনা গেল না। এই অত্যন্ত সুপুরুষ ব্যক্তিটাকে দেখতে লেগে গেল সবাই। জাংকুক অস্বস্তিতে পড়ল। সারাটা জীবন ওর মানুষের আড়ালে আড়ালে থাকার অভ্যাস। আজ এখন এই মুহূর্তে হঠাৎ করেই এত মানুষের সামনে নিজেকে এক্সপোজ করার ব্যাপারটা ওর কাছে খুবই অস্বস্তিকর। ওর চোখে মুখে স্পষ্ট ফুটে উঠল সেই অস্বস্তি আর অসহায়ত্ব। ওর চোখটা খুঁজে বেড়াতে লাগলো ওর ভরসার স্থলটা। নিজের আশপাশে সন্ধানের দৃষ্টিতে তাকিয়ে ওর তেকে খুঁজে চলল ও, যাকে ছাড়া ওর কোনো কিছুই হয় না। জিহব তার ভাইয়ের এই অস্বস্তি টের পেল। ও দ্রুত পায়ে ভাইকে আসছে বলে চলে গেল মেন ডোর ঠেলে ভেতরে। আর কয়েক সেকেন্ড পরে তেকে নিয়ে ফিরল ও। সাংবাদিকেরা জাংকুকের ফটোশুট করতে ব্যস্ত। জাংকুক কি করবে বুঝতে পারছে না। এমন সময়ে ওর ঠিক পেছনে কারো অস্তিত্ব টের পেল ও। কেউ তার নরম হাতটা আস্তে করে গলিয়ে দিল ওর ওই কর্কশ হাতটার ভেতরে। আর সেই হাতটা মুহূর্তের ভেতরেই শক্ত করে ধরে ফেলল জাংকুক। উড়ে গেল ওর মুখে ফুটে ওঠা সমস্ত অস্বস্তি। হাওয়া হয়ে গেল ওর চোখে ফুটে ওঠা সমস্ত অসহায়ত্ব। বুকের হারিয়ে যাওয়া বলটা সাথে সাথেই ফিরে পেল জাংকুক। তে জাংকুকের হাতটা ধরে পেছন থেকে অল্প একটু এগিয়ে এসে দাঁড়ালো জাংকুকের গা ঘেঁষে। জাংকুক সোজাসুজি তাকালো এবার সামনের দিকে। উপস্থিত জনতার উপর নজর ফেলল ও। ক্যামেরার ক্লিক হতে গেছে। সাংবাদিকদের একজন সামনে থেকে চেঁচিয়ে বলে উঠলেন, ম্যাম আপনি আর একটু এগিয়ে দাঁড়ান প্লিজ। তে কিছুটা ইতস্তত করে জাংকুকের পেছন থেকে সামনে এগিয়ে এসে জাংকুকের পাশাপাশি দাঁড়ালো। জাংকুক তাকালো এক পলক তার পাশে দাঁড়ানো তের দিকে। ওর সে দৃষ্টিতে ফুটে উঠলো অগাধ ভালোবাসার ছাপ। যে দৃষ্টি ওদের সামনে দাঁড়ানো সবাইকে বুঝিয়ে দিল এই লোকটা তার বউকে একটু বেশি ভালোবাসে। জাংকুকের তাকানোটা উপলব্ধি করে তে নিচেও মাথা ঘুরিয়ে ওর থেকে প্রায় 1.5 ফুট বেশি উচ্চতা জাংকুকের দিকে তাকালো। চোখাচোখি হলো ওদের দুজনের। আর সাথে সাথেই সাংবাদিকদের ক্যামেরায় ক্যামেরাবন্দি হলো ওদের দুজনের এই দৃষ্টি মিলনের মুহূর্তটা। খানিকক্ষণ পর ক্যামেরার ক্লিকের শব্দ থামলো। উৎসাহী জনতার গুঞ্জনও শোনা যেতে লাগলো আস্তে আস্তে। স্যার আপনাকে এই দেশ থেকে আমেরিকাতে নিয়ে যাওয়ার পর আপনার সাথে কি কি হয়েছিল, আর আপনি সেখান থেকে বের হলেন কিভাবে? সাংবাদিকদের পেছনের দিক থেকে একজন উচ্চস্বরে জিজ্ঞেস করে উঠল। পাশে দাঁড়ানো তের মুহূর্তের ভেতরে মনে পড়ে গেল
ওয়াংকিওর হাত থেকে জাঙ্কুককে কেড়ে নিয়ে আসা সেই সমস্ত দিনগুলির কথা। জাঙ্কুকের হাতের ভেতরে থাকা হাতটা দিয়ে কিঞ্চিত চাপ দিল ও জাঙ্কুকের হাতে। জাঙ্কুক সেই সাংবাদিকদের উদ্দেশ্যে শক্ত গলায় বলে উঠল, আমার ব্যক্তিগত ব্যাপারে কোনো প্রশ্ন না করলে খুশি হব। সাংবাদিকদের হাসি মুখখানা চুপসে ভোতা হয়ে গেল, দমে গেল সে পুরোপুরি। তার কিছুটা সামনে থেকে আরেকজন সাংবাদিক বলে উঠল, স্যার, আমি জানি না প্রশ্নটা আপনার কাছে ব্যক্তিগত কিনা, তারপরও করছি। আপনি নরখাদকদের অনেকের ওপর অস্ত্র চালিয়েছেন, কিন্তু এই অস্ত্রগুলো আপনি কোথায় পেয়েছেন? আর এটা যদি আপনার অস্ত্র হয় তাহলে আপনি অস্ত্র কেন রাখেন সাথে? জাঙ্কুক সাংবাদিকটার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখলো কিছুক্ষণ। প্রশ্নকারী সাংবাদিকটা জাঙ্কুকের এমন দৃষ্টিতে হঠাৎ ভয় পেল, যেন সবার অলক্ষ্যে ঢোক গিলল সে একটা, আর মনে মনে আওড়াতে লাগলো, ও ভাই, এইবার আমার উপর চড়াও হোস না, তোর পায়ে পড়ি। জাঙ্কুক সাংবাদিকটার দিকে চোখ রেখে কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, অস্ত্রটা আমারই, আর আমি আমার সাথে অস্ত্রটা রাখি আমার আর আমার পরিবারের সেফটির জন্য। অন্য পাশ থেকে আরেকজন পাকনা সাংবাদিক প্রশ্ন করে বসলো, আপনি তো চাইলেই সেফটির জন্য পুলিশ মোতায়েন করতে পারেন, নিজের সাথে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোর কি প্রয়োজন? জাঙ্কুক সাথে সাথেই কড়া গলায় তাকে উত্তর দিল, পুলিশ একবার মোতায়েন করেছিলাম আজ থেকে 12-13 বছর আগে, কিন্তু তারা কি করতে পেরেছে সেটা আপনারাও জানেন, আমিও জানি। আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনারা এখন আসতে পারেন। বলে জাঙ্কুক তের হাতখানা ধরেই পা চালিয়ে মেন ডোর গলিয়ে চলে গেল ভেতরে। ওদের দেখা দেখে জিহুপো চলে গেল পেছন পেছন। প্রশ্নকারী সাংবাদিকটা আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। বাকি সাংবাদিকগুলো কটমট করে তাকিয়ে রইল তার দিকে। পাশ থেকে একজন সাংবাদিক তার মাথায় গাঁটটা মেরে বলল, এত পাক না কেন তুই? কি প্রশ্ন করবি খুঁজে পাস না না? প্রশ্নকারী সাংবাদিকটা হতাশ গলায় বলল, আরে আমি কি জানি এই প্রশ্ন করলে বড় ভাই চেতে যাবেন, তা জানলে কি আমি প্রশ্ন করতাম? এটার উপর ক্ষুব্ধ হলো সবাই। তারপর আস্তে আস্তে নিজেদের জিনিসপত্র নিয়ে কেটে পড়লো আর্মের বাইরের সামন থেকে। কালকে নিউজ পেপারের জন্য এখন সুন্দর করে প্রতিবেদনটা ছাপাতে হবে তাদের। ফেসবুকটা এখন গরম করতে হবে, অনেক কাজ। উৎসুক জনতাও আস্তে আস্তে ভিড় কমিয়ে যে যার নিজের বাড়ি চলে গেল। আর্মের বাড়ির সামনটা এক সময় ফাঁকা হয়ে গেল পুরোপুরি।